নমস্কার, আমি সন্ধ্যাচন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত। গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় 2025 সালে তোমাদের নতুন বইয়ের অধ্যায় 1 থেকে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা ক্লাস 6 থেকে 7-এ উঠেছ, আজকে ক্লাসটি তোমাদের জন্য। তো চলো কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করা যাক। তো দেখো আমার প্রিয় বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা আলোচনা করব। তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 1 থেকে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূলদ সংখ্যা কি সেটা সম্পর্কে আগে জানি। তো মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা আমরা পূর্ণ সংখ্যা তো চিনি। তোমরা পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণী অথবা তার আগেও তোমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা আছে। তো মূলদ সংখ্যা বলতে যে সকল পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এবং ভগ্নাংশের হর কখনোই শূন্য হবে না, এবং ভগ্নাংশের হর শূন্য হবে না। তাকে বা সেই সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যা কি? যেমন 1, 2, 3, 4, 5 ... দেখো, এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাগুলোকে যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাহলে সেটি হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যাগুলো হবে এরকম: 1/2 অথবা 2/3, অর্থাৎ অবশ্যই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, কিন্তু ভগ্নাংশের হর কখনোই শূন্য হবে না। এখন দেখো, আমরা ভগ্নাংশ কি সেটা জেনেছি, ক্লাস 5-এ জেনেছি, 6-এ জেনেছি, তবু আমি তোমাদেরকে একটু বলছি, এইটাকে বলা হয় ভগ্নাংশ। এখানে ভগ্নাংশ উপরে যেটা থাকে সেটাকে বলে লব, আর নিচে যেটা থাকে সেটাকে বলে হর। তাহলে এই হর কখনো আমাদের শূন্য হতে পারবে না, তাহলেই সেই সংখ্যাটি হবে বা সেই ভগ্নাংশটি হবে আমাদের মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা সম্পর্কে আমাদের একটু ধারণা হয়ে গেল। তোমাদের দেখো, এখানে কিন্তু আরো একটি সংজ্ঞা আছে, মূলদ সংখ্যার আরো একটি সংজ্ঞা আছে যেটা তোমরা বড় ক্লাসে শিখবে। আমি তোমাদেরকে সেই সংজ্ঞাটা তোমাদেরকে আজকে বলে দিব। তো চলো আমরা দ্বিতীয় যে সংজ্ঞাটা আছে সেটা সম্পর্কে জানি।
কোন পূর্ণ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাকে বা ভগ্নাংশকে মূলদ সংখ্যা বলে। তো দেখো এখানেও আমাদের একই কন্ডিশন, q নট ইকুয়াল টু 0। তার মানে কিউটা হচ্ছে কি আমাদের হর, কিউটা হচ্ছে এটা হচ্ছে কি আমাদের হর। তাহলে হর কিন্তু কখনোই শূন্য হতে পারবে না। তাহলে দেখো বন্ধুরা, তোমরা মূলদ সংখ্যা কি সেই বিষয়ে অবশ্যই ধারণা পেয়েছো। তো চলো অমূলদ সংখ্যা কি সেইটা নিয়ে এখন আমরা আলোচনা করি। তোমরা যদি একটু প্রথমে বুঝতে কষ্ট হয় তাহলে টেনে টেনে একটু দেখে বুঝে নেবে। তো চলো আমরা অমূলদ সংখ্যা কি সেই সম্পর্কে আলোচনা করি। দেখো অমূলদ সংখ্যা, তাহলে যে সকল পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। আমি আবার বলি, যে সকল পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সে সকল সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। তাহলে দেখো অমূলদ সংখ্যা কি, যে সকল পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সে সকল সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। তাহলে দ্বিতীয় সংখ্যাটাও একটু আমরা জেনে নিই। যে সকল পূর্ণ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। দেখো যে সকল পূর্ণ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। দেখো অমূলদ সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা একটু হয়ে গেছে। তো চলো আমরা অমূলদ সংখ্যাগুলো কি সেগুলো একটু দেখি। যেমন √2, √2 কিন্তু একটি কি অমূলদ সংখ্যা। এই সংখ্যাগুলো যদি আমরা মান বের করি তাহলে দেখবে যেমন √2 এর মান 1.1 ... তার মানে কি এই মানগুলোকে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাহলে √2, √3, √5, √7 ... তাহলে দেখো এইগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তোমাদের যদি একটু বুঝতে কষ্ট হয় তাহলে একটু ক্লাসটা টেনে টেনে দেখবে। দেখো তোমাদের তো বই এখনো আসেনি, আমি নেট থেকে তোমাদেরকে নেট কপি দিয়ে তোমাদের এই ক্লাসটি পরিচালনা করছি। তোমাদের বই আসা হয়ে গেলেই আমরা তোমাদের বই যদি আসে তাহলে আমরা বই থেকে সরাসরি ক্লাসগুলো পরিচালনা করব। তবুও দেখো এরপরে দেখো আমাদের মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে।
চলো এখন আমরা বর্গ তোমার 1.1 এর তোমাদের বইয়ের 1.1 এর বর্গ এবং বর্গমূল সংখ্যা কি সে সম্পর্কে আলোচনা করব। তবে দেখো বর্গ জিনিসটা কি? 1.1 থেকে বর্গ কি দেখো, বর্গ বলতে কি বোঝা? আমরা জ্যামিতিতে শিখেছিলাম যে বর্গ হচ্ছে এরকম একটা চারকোনা বস্তু, তার দৈর্ঘ্য প্রস্থ কি সমান থাকে, দৈর্ঘ্য যা প্রস্থ তা। এবং দেখো বর্গ কিন্তু একটি আয়ত, আমরা আগে থেকেই এগুলো জ্যামিতিতে পড়েছি, ক্লাস 6-এ পড়েছি, 5-এ পড়েছি, 4-এ পড়েছি। তো চলো এখন আমরা বর্গের সংজ্ঞাটা একটু জানি। কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বর্গ বলে। দেখো আমি আবার একটু তোমাদের জন্য রিপিট করছি। বর্গ কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় তাকে আমরা কি বলি? বর্গ বলি। তো চলো আমরা एग्जांपल একটা দেই। एग्जांपल দেখো, যেমন আমরা দুই একটা অঙ্ক বা সংখ্যা। তো দেখো দুইকে যদি আমরা বলছে কি কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, তাহলে দুইকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে দেখো 2 আর 2 গুণ করলে কত হয়? 4 হয়। 2 আর 2 গুণ করলে 4 হয়। দেখো তাহলে 4 কিন্তু একটি বর্গ সংখ্যা। তাহলে 2ও কিন্তু একটি হচ্ছে কি, 2 কে 2 দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বলা হয় বর্গ। তাহলে আমরা 2 কে 2 দ্বারা গুণ করে কি পেলাম? 4 বা 4 পেলাম। তাহলে 4টা হচ্ছে আমার কি? বর্গ সংখ্যা। তো চলো যেমন 3 গুণ 3, 3 তিরিকে 9, তাহলে 3 এর সাথে 3 গুণ করলে 9 হয়। তাহলে 9 হচ্ছে আমার একটি বর্গ সংখ্যা। তাহলে বর্গ সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা হয়েছে। চলো আমরা বর্গমূল কি সেই সম্পর্কে আলোচনা করি। বর্গমূল জিনিসটা কি? বর্গ তো আমরা বুঝেছি, বর্গমূল কি? দেখো বর্গের থেকে কিন্তু বর্গমূল পাওয়া যায়। বর্গ সংখ্যাটাকে যদি আমরা রুট করি তাহলে যে সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে বর্গমূল সংখ্যা। তো চলো আমরা সংজ্ঞার মাধ্যমে একটু শিখি। তাহলে বর্গমূল হলো সেই সংখ্যা যাকে ওই একই সংখ্যা দিয়ে গুণ করলে পাওয়া যায়। দেখো
বর্গমূল হলো সেই সংখ্যা যাকে ওই একই সংখ্যা দিয়ে গুণ করলে পাওয়া যায়। তাহলে আমরা জানি বর্গমূল একটা সংখ্যা মানে কি 4। তাহলে 4 কে আমরা কত কত গুণ করলে 4 পাই, তার মানে কি একই সংখ্যা হতে হবে দুইটা, একই সংখ্যা হতে হবে দুইটা। তার মানে কি 4 কে যদি 2 গুণ 2 করি তাহলেই কিন্তু কি 4 হয়। তাহলে 4 কিন্তু 4 কে যদি আমরা বর্গমূল করি, বর্গমূল অর্থ হচ্ছে কি রুট, রুট বা স্কয়ার। তাহলে দেখো এখানে আমাদের 4 কে যদি আমরা বর্গমূল করি তাহলে 4 কে আমরা ভাঙলে 2টা 2 পাই। তার মানে কি আমরা বলে দিয়েছে, দেখো বর্গমূল হলো সেই সংখ্যা যাকে ওই একই সংখ্যা দিয়ে গুণ করলে পাওয়া যায়। ওই একই সংখ্যা মানে কি দুইটা সংখ্যা আমার অবশ্যই একই থাকতে হবে। তাহলে 4 কে যদি আমরা 2 কে ভাঙি তাহলে কি, তাহলে আমার রুট আবার 1 আর 1 2 গুণ করলে কি স্কয়ার হয়ে যায়। তাহলে এই স্কয়ার আর রুট উঠে যায়, এই স্কয়ার আর রুট মিলে কিন্তু কি উঠে যায়। তোমরা ক্লাস 6 এ হয়তো শিখেছো, না যদি জেনে থাকো তাহলে জেনে নাও। তাহলে স্কয়ার আর রুট উঠে যায়, তাহলে থাকলো এখানে কত 2। দেখো ওই যে 2 কে 2 দ্বারা গুণ করে কি তাহলে 4 হয়েছে, 4 এর বর্গমূল কিন্তু কি ওই প্রথম সংখ্যাটা হয়েছে। দেখো তার মানে কি যে সংখ্যা দ্বারা আমরা গুণ করেছি সেই সংখ্যাটি হয়েছে। তাহলে দেখো এই যেমন আরেকটি উদাহরণ দেই, एग्जांपल 9। তাহলে 9 কে যদি আমরা বর্গমূল করি তাহলে এখানে দেখো 9 কে একই সংখ্যা দুইটা থাকতে হবে, গুণ করতে হবে একই সংখ্যা। তাহলে 3 গুণ 3, 3 3 কে কত 9 হয়। তাহলে দেখো এখানে আমাদের 3 এখানে স্কয়ার, তাহলে স্কয়ার আর রুট উঠে যায়, থাকলে কত 3। তার মানে কি 9 এর বর্গমূল হচ্ছে কত 3, 4 এর বর্গমূল 2। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা আরেকটা एग्जांपल দিয়ে দেখি। যেমন 4 16, যেমন 16 একটি বর্গমূল। তো এটার বর্গমূল আমরা করব, তাহলে 16 এর বর্গমূল এবং দুইটা সংখ্যা আমার একই নিতে হবে। তাহলে কি কি গুণ করলে আমার 16 হবে, দুইটা সংখ্যা একই। তাহলে 4 গুণ 4, 4 4 আর 16, তাহলে 4 4 যদি 16 হয় তাহলে 4 এর উপর স্কয়ার। দেখো 1 আর 1 এ কত হয় 2। গুণের বেলায় তোমরা শিখেছো সূচকের অঙ্ক যখন আমরা শিখেছি ক্লাস 5 এ 6 এ, তখন দেখো গুণ যদি থাকে দুইটা সংখ্যা যদি একই থাকে তার উপরে কি যোগ হয়, গুণগুলো হয় যোগ হয়। তাহলে 1 আর 1 কত 2। তাহলে এই স্কয়ার আর রুট, এই স্কয়ার আর রুট কিন্তু উঠে যায়, তাহলে থাকলো কত 4। তার মানে 16 এর বর্গমূল হচ্ছে কত 4। তাহলে হচ্ছে 16 একটি বর্গ সংখ্যা এবং 16 এর বর্গমূল হচ্ছে কত 4। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো চলো আমরা এখন 1.2 থেকে পূর্ণবর্গ সংখ্যা কি সেটি নিয়ে আলোচনা করি। তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 3 এর, তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 3 থেকে 1.2 পূর্ণবর্গ সংখ্যা কি, পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা কি। দেখো বর্গ সম্পর্কে কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছি। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা কি, তাহলে সংখ্যাটা কি পূর্ণ, তাই না? আমরা পূর্ণ সংখ্যাগুলো কি জানি 1 2 3 4 5 6 7 8 ডট ডট চলতে আসে, তাই না? তাহলে দেখো পূর্ণ বর্গ সংখ্যা, তাহলে এমন বর্গ সংখ্যা আমাদের নিতে হবে যেন কোনো দশমিক বা ভগ্নাংশ আকার না আসে, পূর্ণ থাকে, সবগুলো মান যেন পূর্ণ থাকে। তো চলো আমরা সংখ্যার মাধ্যমে একটু শিখি। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হলো, পূর্ণবর্গ সংখ্যা হলো একটি পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা যা
একটি পূর্ণ সংখ্যা যা একটি পূর্ণ সংখ্যার বর্গ। দেখো আমরা আরেকবার ভালো করে একটু পড়ি। পূর্ণবর্গ সংখ্যা হলো একটি পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি অবশ্যই একটি পূর্ণ সংখ্যা হবে যা একটি পূর্ণ সংখ্যার বর্গ। যেমন 2 এর বর্গ আমার কত, 2 এর বর্গ মানে কি স্কয়ার, তার মানে কি 2 দুগুণী 4। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হলো একটি পূর্ণ সংখ্যা যা একটি পূর্ণ সংখ্যার বর্গ, তার মানে এইটি হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তো 4 হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা। তার মানে কি যে সংখ্যাটাকে যদি আমরা বর্গ করি যে সংখ্যা পাওয়া যাবে, মানে যে পূর্ণ সংখ্যাকে বর্গ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তোমরা হয়তো যদি বুঝে না থাকো তাহলে একটু টেনে টেনে দেখলেই বুঝতে পারবে। তাহলে 4, দেখো 4 হলো এখানে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা একটা আরো উদাহরণ দেই, যেমন এক্সাম্পল ধরো 5 গুণন 5, তাহলে 5 5 25। বা আমরা এইভাবে লিখতে পারি, বা 5 কে যদি আমরা বর্গ করি, 5 কে যদি আমরা বর্গ করি তাহলেও কিন্তু কি 5 5 25 হয়। আমরা এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। দেখো বর্গ বলছে, বর্গ মানে কি একই সংখ্যা দুইবার গুণ অথবা কি এক সংখ্যার উপর স্কয়ার, সংখ্যাটির উপর স্কয়ার। আমরা জ্যামিতিতে পড়েছিলাম বর্গ, তার মানে বাহু গুণ বাহু গুণ বাহু, তার মানে বাহু যদি a হয় a গুণ a, তাহলে a গুণ a গুণ করলে স্কয়ার হয়। তাহলে দেখো এখানে যদি আমরা বাহুটাকে 5 ধরি, এখানেও 5 এখানেও 5, তাহলে 5 গুণ 5 25। অথবা আমরা জানি কি এক বাহুর উপর এক বাহুর উপর কি এক বাহুর উপর স্কয়ার। তাহলে যদি আমরা a এর উপর a যদি এক বাহু হয় তার উপর স্কয়ার, বা এখানে যদি আমার 5 হয় তাহলে 5 এর উপর স্কয়ার। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। তাহলে দেখো এই সংখ্যাটার উপর যদি বর্গ করা হয় যে সংখ্যা পাওয়া যায় সেটি হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। তো চলো আমরা ধারাবাহিকভাবে পূর্ণবর্গ সংখ্যাগুলো একটু দেখি। তাহলে প্রথম পূর্ণবর্গ সংখ্যা হলো 1। কি প্রথম পূর্ণবর্গ সংখ্যা হলো 1। প্রথম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1, কারণ 1 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি একই হয়, বা আমরা যদি 1 এর উপর স্কয়ার করি তবুও কিন্তু কি একই এক হয়। তার মানে 1 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 1 যদি পূর্ণবর্গ সংখ্যা, তারপরে পূর্ণবর্গ সংখ্যাটি কি 2? না, অবশ্যই 2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ 2 আর 2 গুণ দিলে কত হয় 4, বা আমরা 2 এর উপর স্কয়ার দিলে হয় হচ্ছে 4। তার মানে 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 4 এখানে, তারপরে কত যদি 3 বসাই 3 তিরিকে 9, তারপরে 4 চারা 16, তারপরে 5 পাঁচা 25, তারপরে 6 6 36, 7 সাতা 49, 8 8 64, 8 8 গুণ করলে 64, 9 9 গুণ করলে 81, 10 10 গুণ করলে হয় 100, ডট 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 আরো এখানে আমাদের চলতেই থাকবে। তাহলে দেখো এক ধারাবাহিকভাবে পূর্ণবর্গ সংখ্যাগুলো হচ্ছে 1 4 9 16 25 36 49 64 81 100, ডট আরো আমাদের এখানে চলতে থাকবে। তো দেখো তোমাদের বইয়ে 3 পৃষ্ঠায় একটি সারণী দেওয়া আছে, সেই সারণীটা আমরা এখন পূর্ণ করি। দেখো দেওয়া আছে এখানে, দেখো একটি সারণী দেওয়া আছে, সেই সারণীটা আজকে আমরা পূর্ণ করব। দেখি খালি ঘরগুলো কি দেওয়া আছে এখানে, কি নিচের সারণী
1 থেকে 20 সংখ্যার বর্গ, 1 থেকে 20 সংখ্যার বর্গ দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। তাহলে খালি ঘরগুলো পূরণ করতে হবে। খালি ঘর গুলো পূরণ কর। তাহলে দেখো আমাদের একটি সারণী দেওয়া আছে তৃতীয় পৃষ্ঠায়, নিচে সারণী 1 থেকে 20 সংখ্যার বর্গ দেওয়া হয়েছে, খালি ঘরগুলো পূরণ করো। তো চলো আমরা সারণীটাকে তুলে ফেলি। তো সারণীটা একটু আর্ট করতে সময় লাগবে, তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। তাহলে প্রথমে আছে আমাদের সংখ্যা, তাই না? হচ্ছে সংখ্যা, তারপর হচ্ছে বর্গ সংখ্যা, তারপর আবার আছে আমাদের সংখ্যা, তারপর আছে আমাদের বর্গ সংখ্যা, তারপর আমাদের আবার আছে সংখ্যা, তারপর আছে বর্গ সংখ্যা। এই আমাদের ছক। জানি ছকটি তত ভালো হয়নি, তোমরা অবশ্যই ভালো করে আর্ট করার চেষ্টা করবে। তো দেখো প্রথমে আমাদের 1 আছে, তাহলে জানি আমরা একের সাথে যদি 1 গুণ করি তাহলে 1ই হয়, তাহলে 1 এর বর্গমূল সংখ্যা হচ্ছে 1। তাহলে 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, 3 এর সাথে 3 গুণ করলে হয় 9, তারপরে 4 এর সাথে 4 গুণ করলে হয় 16। তার মানে কি, যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে, তাহলে কিন্তু বর্গ সংখ্যা হবে। তোমরা আবার ভালো করে বুঝে নাও। তাহলে যে সংখ্যাটা আমার দেওয়া থাকবে সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমার বর্গ সংখ্যা, মনে রাখবে সব সময়। তাহলে এখানে আমার 5 5 5 25, তারপর আমার সংখ্যাটা 6 6 6 36, তারপরে 7 7 7 49, 8 64, 9 81, 10 100। তারপরে দেখো আমাদের আছে 11, তাহলে 11 11 গুণ করলে হয় কত? 121। 12 12 গুণ করলে হয় 144। তারপরে আমার আছে 13 13 গুণ করলে কত হয়? 169। তারপরে 14 গুণ করলে কত হয়? 14 গুণ করলে হয় আমার 196। 15 গুণ করলে হয় 225। 16 গুণ করলে হয় 156। দুঃখিত, এখানে 125, এখানে হচ্ছে 156। 17 গুণ করলে হয় 289। 18 গুণ করলে হয় 324। 19 গুণ করলে হয় 361। 361। আর 20 গুণ করলে হয় 400। তাহলে দেখো নিচের সারণী 1 থেকে 20 সংখ্যার বর্গ দেওয়া হয়েছে, নিচের খালি ঘরগুলো পূরণ করো। তাহলে আমাদের খালি ঘরগুলো কোনগুলো ছিল? এখানে ছিল খালি ঘর 16, তারপরে কোথায় খালি ঘর ছিল? 7 7 7 49, এখানে একটা খালি ঘর ছিল। তারপরে কোথায় ছিল? 10 10 কই 10 10 100, এখানে একটা খালি ঘর ছিল। তারপর ছিল 12 12 কোথায়? 12 এখানে, তাহলে 12 12 এখানে একটা ঘর খালি ছিল 12। 12 গুণ করলে 144 হয়। তারপরে ফাঁকা ছিল আমার 12, তারপর হচ্ছে 15।
তাহলে 15 এখানে ফাঁকা ছিল, 15 গুণ করলে হয় 125। তারপরে আমার ফাঁকা ছিল 20, তারপরে 20 এর এখানে 20 গুণ করলে হয় 400। তো দেখো আমি আবার তোমাদেরকে একটু রিপিট করছি, যে সংখ্যাটি আমার দেওয়া থাকবে সেই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমার সারণী খালি ঘরগুলো আমরা পূরণ করে ফেললাম। তো বন্ধুরা, অবশ্যই আশা করব তোমাদের এই ক্লাসটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি দিয়ে রাখবে, তাহলে আমার ক্লাসগুলো দেওয়া মাত্র তোমরা পেয়ে যাবে। তোমাদের তোমাদেরকে জানাই শুভকামনা। আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ।